আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি বাংলা কোথায় করো? নিতে জি ভাইয়া, বাংলা ক্লাস কোথায় করো তুমি? বাংলা তো এইভাবেই পড়ি। ও আচ্ছা, না ওই দিন যে অন্যদের বাংলা ক্লাস ছিল তুমি বললে যে তোমার 3টা বাজে ক্লাস নাই, ওটার জন্য। ওই টাইম চেঞ্জ করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখে শুরু করি। বাকি মনে হয় কেউ তো সিন করে না মেসেজ, তো দেখে করে ফেলি, রেকর্ড তো থাকবেই। ওকে, সো আমাদের রেডিও অ্যাক্টিভিটি যেহেতু শেষ, আমাদের অ্যাস্ট্রোফিজিক্স এর চ্যাপ্টার 25, 26 দোনোটাই তো দেখছো নাকি? কি বলে 26, 27 কতটুকু দেখা হয়েছে? প্রথম দুইটা। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল 26 দিয়ে আমরা শুরু করি। 26টা কি মোশন ইন দ্য ইউনিভার্স, তাই না? হ্যাঁ। ওকে, সো এখন মোশন ইন দ্য ইউনিভার্সের এর মধ্যে ব্যাপারটা কি খেয়াল করো। ফার্স্ট অফ অল যে আমাদের সোলার সিস্টেম নিয়ে ডিসকাস করা হয়েছে, যে আমাদের সোলার সিস্টেমে প্ল্যানেট কয়টা? 9টা। 9টা। 9th প্ল্যানেট সহ যদি ধরি তো তাহলে কয়টা? 9টা প্ল্যানেট। আচ্ছা, এন্ড তারা কি করে? তারা সানের অ্যাবাউটে অরবিট করে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন তারা যে সানের অ্যাবাউট অরবিট করে, এটা কেন? তারা নিজেরা নিজেদের মতো করে কোন একটা স্ট্রেট লাইন ধরে মুভ করে চলে যায় না কেন? তারা এরকম একটা সার্কুলার পাথে বা এরকম একটা ইলিপ্টিক্যাল পাথে কেন ঘুরে? যে তোমার একটা সার্কুলার পাথে ঘোরার জন্য ঘুরতে সময় হয়টা কি ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হয় না, বলতো? সো এখন একটা সার্কুলার পাথে মুভ করতে সময় কি হয়? দেয়ার ইজ আ চেঞ্জিং ডিরেকশন অফ দা ভেলোসিটি। সো এখন ভেলোসিটির যদি ডিরেকশন চেঞ্জ হয় তো তখন আমরা কি বলি? ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি না? তো তাহলে পরে তার মধ্যে কি আছে? তার যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তো তার মানে ভেলোসিটিও চেঞ্জ হবে, এমন একটা ব্যাপারই তো আমরা বলি নাকি? হ্যাঁ। সো তাহলে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হওয়া মানে ভেলোসিটি চেঞ্জ হওয়া। আর ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি? দা অবজেক্ট ইজ অ্যাসেলারেটিং, তাই তো? ইয়েস। ওকে, সো এখন আমরা একদম চ্যাপ্টার 1 থেকে পড়ে আসছি যে ইন অর্ডার ফর অ্যান অবজেক্ট টু অ্যাসেলারেট কি দরকার? রেজাল্টেন্ট একটা ফোর্স দরকার, তাই না? হ্যাঁ। সো তাহলে ইন অর্ডার ফর দ্য প্ল্যানেটস or anything that moves in a circle, তার উপর একটা রেজাল্টেন্ট ফোর্স আছে, and that resultant force causes the object moving in the circle to accelerate. তো এখন এখানে ওই ফোর্সটা কি? সান আমাদের প্ল্যানেটদেরকে কোন ফোর্স দিয়ে এরকম অরবিট করায়? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, ভেরি গুড। তো তাহলে এই ফোর্সটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এন্ড এই গ্র্যাভিটেশনাল ফোর্সের স্পেশালিটিটা কি? This gravitational force acts towards what? This gravitational force acts towards the center of the circle, তাই না? তো এখানে আমরা এটা A2 ফিজিক্সে উঠে আবার অনেক ডিটেলসে শিখবো, ওখানে ম্যাথ করব, অনেক কিছু করব, বাট ফর নাও এতটুকু জেনে রাখো যে কোনো একটা রেজাল্টেন্ট ফোর্স যেটা কোন দিকে কাজ করে? সেন্টার অফ দ্য সার্কেলের দিকে কাজ করে, যার জন্য কি হবে? কোন একটা রেজাল্টেন্ট ফোর্সের জন্য যদি তুমি একটা সার্কুলার পাথে ঘুরো, সো ওই রেজাল্টেন্ট ফোর্সকে কি বলা হয়? সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না?
বুঝি নাই। এখানে আমাদের স্টুডেন্ট গ্রুপের মধ্যে আমরা যদি এই এক্সট্রাক্টটা দেখি, যে কাজটা কি, see, okay. আমাদের এরকম একটা ইয়ে ছিল না, একটা ছেলে যে একটা জিনিস ওরকম সার্কেলে ঘুরাইতেছিল, দেন একটা ওয়্যার ছিঁড়ে যায়, দেন একটা ওয়্যার ছিঁড়ে গেলে পরে ওটা একটা স্ট্রেট লাইনে মুভ করে, এই জিনিসটা। এই why do objects move in a circle, এখানে সময় দেখো কি হইতেছে, এই যে ছেলেটা একটা ওয়্যার দিয়ে বা একটা রোপ দিয়ে কি করতেছে, এরকম একটা হেভি বলকে সার্কুলার পাথে ঘুরাইতেছে, তাই না? সো এখন এই যে একটা ফোর্স কোন দিকে কাজ করে, সার্কেলের সেন্টারের দিকে কাজ করতেছে না? হ্যাঁ। তো তাহলে এই যে যেই ফোর্সটা এরকম কি করতেছে, সার্কেলের সেন্টারের দিকে কাজ করতেছে, এই ফোর্সটাকে স্পেসিফিক্যালি কি বলা হয়? এই ফোর্সটার নাম হলো সেন্ট্রিপিটাল ফোর্স। এটা নতুন কোন ফোর্স না, বুঝছো? এখানে রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কে কাজ করতেছে? টেনশন ফোর্সটা, তাই না? আর সানের অ্যাবাউটে যে প্ল্যানেট গুলো অরবিট করে, এটা যে অরবিট করে, তো এখানের জন্য এটা কি গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? তো তাহলে যেই রেজাল্টেন্ট ফোর্স কি করায়, যেই রেজাল্টেন্ট ফোর্স কোন একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘুরায়, ওই রেজাল্টেন্ট ফোর্সকে আমরা কি বলি? সেন্ট্রিপিটাল ফোর্স বলি। বুঝতে পারছো? এটা না হ্যাঁ। জানলেও সমস্যা নেই, এটা জাস্ট এমনিতে একটা ইনফরমেশন বলছিলাম, এটা না জানলেও কোনো রকমের প্রবলেম নেই, এটা জাস্ট এমনি একটা নাম। ওকে, এটা নিয়ে কোয়েশ্চেন আসে? না না, এটা জাস্ট এমনি আলাদা করে বলে রাখছিলাম, মনে থাকলে পরে ভালো, না মনে থাকলেও এটা সমস্যা নেই, বিকজ এটা নিয়ে আসবে না কোশ্চেন। সো এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কি? The gravitational force exerted by the sun on the planet makes the planet move in the circular path, যে ওই যে অরবিটে যে ঘুরে। সো তাহলে এই ব্যাপারটা। তো এখন এখানের মধ্যে দেখো যে তোমার প্রত্যেকটা প্ল্যানেটই কি করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপেরিয়েন্স করে। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কয়টা প্রপার্টি আছে, কেমন জিনিস? গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? Gravitational force is directly proportional to the product of the masses. মানে কি, এখানে সান আর প্ল্যানেটটার মধ্যে কি হইতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে। সো তাহলে এটা কি, সানের ম্যাস আর ওই প্ল্যানেটের ম্যাস, বা যার উপরে সে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এক্সার্ট করতেছে তার ম্যাস, এই দুইজনের ম্যাস যত বেশি হবে, তাদের প্রোডাক্টের ভ্যালু কি হবে, তত বেশি হবে না? হ্যাঁ। তো তাহলে পরে ওখানে ফোর্সের ভ্যালুটা কি হবে, তত বেশি। যে গ্র্যাভিটেশনাল ফোর্স Fg is directly proportional to product of the masses m1 m2। ওকে, আর ডিসটেন্সের সাথে তার রিলেশনশিপটা কেমন নিদিতা? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু এটা নর্মাল ইনভার্স না, এটাকে কি বলা হয়, ইনভার্স স্কোয়ার, তাই না? যে ডিসটেন্সের সাথে রিলেশনশিপটা কেমন, ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। যে এই জিনিসটা আমরা যদি ওয়ার্ডে লিখি, এমন ভাবে লেখা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স is inversely proportional to the square of the distance between them.
সো ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্সটা কত হবে নিদিতা? ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্সটা এখানে কত হবে বলতে পারবা? 1/4. 1/4 এক্স্যাক্টলি। যে নরমালি ইনভার্স রিলেশনশিপ কেমন, একটা ডাবল হলে আর একটা হাফ হয়, একটা 3 টাইমস হলে আর একটা 1/3 হয়। কিন্তু এটা কি ইনভার্স এর স্কোয়ার, মানে ডিসটেন্স যদি ডাবল হয় নরমাল ইনভার্স হলে পরে কি হইতো ফোর্সটা হাফ হইতো, কিন্তু এটা যেহেতু ইনভার্স স্কোয়ার তো তাহলে কি হয় হাফ এর স্কোয়ার হয়, তো হাফ এর স্কোয়ার মানে কত 1/4, তাই না? তো এরকম ডিসটেন্স যদি 3 টাইমস হয় তো তাহলে নরমাল ইনভার্স রিলেশনশিপে কি হইতো 1/3 হইতো, কিন্তু এখন ইনভার্স স্কোয়ার এর জন্য কি হবে 1/3 এর স্কোয়ার মানে কত আসে 1/9। 1/9. এক্স্যাক্টলি। তো তাহলে পরে এই ইনভার্স স্কোয়ার রিলেশনশিপটা নিয়ে তো কোনো সমস্যা নাই আছে? Okay. ওকে। ইমতিয়াজের কি অবস্থা, ভিডিও গুলি দিকে দেখা হয়েছে ঠিক মতো? ভাইয়া চ্যাপ্টার 26 তো দেখা হয়নি। তো এগুলো তো দেখে ফেলা লাগবে। এরপরে জি ভাই। এখানের মধ্যে যে ব্যাপারগুলি বলতেছে দেখো, এই যে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সটা ম্যাস গুলোর উপরে ডিপেন্ড করে, ডিসটেন্সের উপরে ডিপেন্ড করে। ডিসটেন্সের সাথে রিলেশনশিপটা হলো ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। এখন তাহলে ব্যাপারটা দেখো যে সান তো একদম সেন্টারে, এখন সানের থেকে যত দূরে যাবে ডিসটেন্স তত বাড়তেছে না, তো ডিসটেন্স যত বাড়বে তত কি তাদের উপরে ফোর্সের ভ্যালুটা তত কম আসবে। ওকে, সো এখন এখানের মধ্যে কয়টা ব্যাপার দেখাইতেছে কি জিনিস। ফার্স্ট এর টেবিলটা হলো এইটা, যে কি যে আমরা 1 ইয়ার কখন বলি, যে আর্থ যখন নাকি সানের অ্যাবাউটে কি করে, আর্থ যখন নাকি সানের অ্যাবাউটে একটা কমপ্লিট রোটেশন ক্লিয়ার করে তো তখন আমরা কি বলি 1 ইয়ার পাস হয়েছে এমন বলি না? আর প্রতি 4 বছর পর পর আমরা কি করি একটা এক্সট্রা ডে কাউন্ট করি, ওই এক্সট্রা ডেটাকে ওটা কি বলি লিপ ডে, বা ওই ইয়ারটাকে আমরা কি বলি লিপ ইয়ার। কেন? বিকজ আমাদের আসলে এক্স্যাক্টলি 365 ডেজ লাগে না। কত ডেজ লাগে? 365 ডেজ এন্ড 6 আওয়ার্স। তো 4 বছর পর পর 6 আওয়ার প্লাস 6 আওয়ার প্লাস 6 আওয়ার প্লাস 6 আওয়ার কত হয় 24 নাকি? তো তাহলে ওই 24 আওয়ার মিলে আরেকটা দিন হয়, তো এরকম ভাবে আরেকটা দিন আমরা কি ধরি এক্সট্রা এরকম একটা ডে ধরে নিই। বুঝা গেছে? তো তাহলে আর্থের অ্যাকচুয়ালি সানের অ্যাবাউটে অরবিট করতে কত সময় লাগে 365.25 ডেজ। সো এটা কি দ্য টাইম টেকেন ফর আর্থ, যে আমাদের প্ল্যানেট আর্থ সানের অ্যাবাউটে একটা কমপ্লিট রোটেশন করতে কতক্ষণ সময় নেয় 365.25 ডেজ। এখন একটা ব্যাপার দেখো, যে যত কাছে থাকবে, হ্যাঁ সানের থেকে যে যত কাছে তার কি একটা বড় সার্কামফারেন্স কভার করা লাগে নাকি একটা ছোট সার্কেল ডিসটেন্স কভার করা লাগে? ছোট। যে যত কাছে থাকে তার ডিসটেন্স কভার করা লাগে ছোট, যে তার কমপ্লিট সার্কেলটাই সার্কামফারেন্সে ছোট। সো তখন কি হয় সে তাড়াতাড়ি করে কি করতে পারে ওই অরবিটটা কমপ্লিট করতে পারে। আর যে নাকি যত দূরে যাবে তত কি হবে, যে নাকি যত দূরে যাবে তার ওই কমপ্লিট সার্কেলটা কভার করতে সময় লাগবে বেশি। কেন বেশি সময় লাগে? বিকজ তার ডিসটেন্স ফ্রম দা সান কি হইতেছে বাড়তেছে। ডিসটেন্স যত বাড়বে তত সার্কামফারেন্সের ডিসটেন্সটা ইনক্রিজ হবে, তাই তো? যে এই হলো আমাদের সান, তো এই সার্কেলটা যতটুকু এর পরের সার্কেলটা এর থেকে বড়, তো তার মানে পরের প্ল্যানেটটার একটা কমপ্লিট অরবিট করতে লম্বা একটা ডিসটেন্স কভার করতে হয়। তো এর জন্য একটা টেবিলে, যে এই টেবিলের থেকে আমরা কি দেখছি যে সানের যত কাছে থাকে তার অরবিটাল টাইম তত কম, সানের থেকে যত ডিসটেন্স বাড়ে তার অরবিটাল টাইম কি হইতেছে ইনক্রিজ করতেছে। এটা নিয়ে তো কোনো সমস্যা নাই আছে? না স্যার। ওকে, তো তাহলে পরে এই ব্যাপারটা হলো কি ওই যে আমাদের দ্য প্ল্যানেটস টাইম অফ অরবিট বা অরবিটাল টাইম, যেই কথাই বলো যে প্ল্যানেটদের সানের অ্যাবাউট একটা কমপ্লিট রোটেশন করতে
কত বেশি বা কত কম সময় লাগে, অমন টাইপের ব্যাপার। এরপরে আমাদের স্যাটেলাইটের ব্যাপার বলি। এখন মুন, এদেরকে আমরা কি বলি, ন্যাচারাল স্যাটেলাইট বলি, যে এদেরকে হিউম্যানরা বানায় না, এটা অরিজিনালি ছিল। আর বাকি স্যাটেলাইট গুলিকে কি বলি, আর্টিফিশিয়াল স্যাটেলাইট অর হিউম্যান মেড স্যাটেলাইট। ঠিক আছে, তো এখন স্যাটেলাইট ন্যাচারাল হোক বা আর্টিফিশিয়াল হোক, স্যাটেলাইটরা কার অ্যাবাউটে অরবিট করে, সানের অ্যাবাউটে নাকি প্ল্যানেটের অ্যাবাউটে? প্ল্যানেট। প্ল্যানেটস এর অ্যাবাউটে অরবিট করে। ঠিক আছে, ভালো কথা। তো এখন আমাদের আর্থের ন্যাচারাল স্যাটেলাইট মানে মুন কয়টা আছে? মাত্র একটা। কিন্তু কত কত এরকম প্ল্যানেট আছে যাদের নাকি কি মোর দেন 60টা মুন আছে। আবার কতগুলি এরকম প্ল্যানেট আছে যাদের কি নাই, কোনো মুনই নাই। বুঝতে পারছো? তো এরকম মুন থাকা বা না থাকা কম্পালসরি কিছু না। তো এখন এখানের মধ্যে যে আমরা যে ইসলামিক ক্যালেন্ডার যে ফলো করি, ইসলামিক ক্যালেন্ডার আমাদের আসলে কি দিয়ে ফলো করা হয়? মুনের অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু ফলো করা হয়। যে আমরা ঈদের আগে যে চাঁদ দেখতে চাই, তো ওই জিনিসটা কেন, যে ওই লুনার অ্যাপিয়ারেন্স এর উপরে ডিপেন্ড করে যে আমাদের ইসলামিক ক্যালেন্ডারটা কিভাবে কি রান করা হয়। এর জন্য দেখো না ইংলিশ ক্যালেন্ডার, যে আমাদের নর্মাল ক্যালেন্ডার ফিক্স থাকে ঈদের দিন বা ঈদের মাসগুলি বা রোজার মাসগুলি আস্তে 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 করে আমাদের চেঞ্জ হয়, প্রতি 11 দিন করে করে এরকম সামনে আগায় প্রতি বছর অন এভারেজ। তেমন টাইপের একটা ব্যাপার হয়, বিকজ আমাদের নর্মাল ক্যালেন্ডারটা যে 365 ডেজ এর যে ক্যালেন্ডার, ওটা কি করা হয়েছে, আর্থ সানের অ্যাবাউটে অরবিট করতে কতটুকু সময় নেয় ওইটার উপরে নিয়ে বানানো হয়েছে। আর ইসলামিক ক্যালেন্ডার কিসের উপরে বানানো? লুনার অ্যাপিয়ারেন্স এর উপরে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, কমেটস। কমেটস গুলা কি? কমেট হলো আমাদেরকে বাংলাতে যেটা বলা হয় আর কি, যে ধূমকেতু। ঠিক আছে, যে কমেটের এই ডায়াগ্রামটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এরকম 3 স্টার এরকম দেওয়া আছে, বিকজ কমিক্স কি বলে, কমেটের এই ডায়াগ্রাম এন্ড কমেটের এই এক্সপ্লেনেশন নিয়ে অনেক অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, তোমাদের অ্যাস্ট্রোফিজিক্স এর বাকি যে দুইটা চ্যাপ্টার, বুঝছো নিদিতা, যে তোমাদের চ্যাপ্টার 27 আর 28, ওগুলা তো নতুন অ্যাড করছে ও লেভেলস, কিন্তু এই চ্যাপ্টার 25টা কি বলে, চ্যাপ্টার 26টা অনেক আগে থেকে ছিল। সো এইটা থেকে তোমাদের বুকলেটের মধ্যে দেখবো অনেকগুলি কোয়েশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তো এখন কমেটের অরবিটটা দেখতে কেমন, যে কমেটও কি করে, প্ল্যানেট যেরকম সানের অ্যাবাউটে অরবিট করে, কমেটও কি করে ওরকম সানের অ্যাবাউটে অরবিট করে। কিন্তু প্ল্যানেটরা কি, প্ল্যানেটরা কিন্তু মোরলেস কি করতো, একটা সার্কুলার পাথ কভার করতো। ঠিক আছে, কিন্তু কমেটদের পাথটা দেখতে কেমন, অনেক বেশি ইলিপ্টিক্যাল। এই যে কমেটের পাথ দেখতে কেমন, ইট ইজ ভেরি ইলিপ্টিক্যাল। তো একটা ইলিপসের ব্যাপারটা কেমন, মাঝে মাঝে তারা সানের খুবই কাছে চলে আসে, আর মাঝে মাঝে তারা কি করে, সানের থেকে অনেক বেশি দূরে সরে যায়। তো যখন নাকি কাছে আসতেছে তখন দেখো তো নদীটা কি হয়, যখন নাকি কাছে আসবে তখন কি ডিস্টেন্স কম। তো ডিস্টেন্স যত কমবে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হবে নাকি কম হবে? বেশি। বেশি। তো গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বেশি হয় তো তাহলে কি অ্যাসেলারেশনটা বেশি হবে, আর অ্যাসেলারেশন বেশি হওয়া মানে কি ভেলোসিটি বাড়বে, তাই তো? তো তাহলে যখন নাকি কমেটটা সানের কাছে আসে তো তখন কি হয়, দ্য স্পিড অফ দ্য কমেট ইনক্রিজেস। আর যখন নাকি দূরে সরে যায় তো তখন কি হয়, তার স্পিডটা কমে যায়। এই যে দেখো, কমেট ইজ দ্য ফাস্টেস্ট হিয়ার, যে সানের যত কাছে। আর যখন দূরে, কমেট মুভস স্লোয়েস্ট হিয়ার, বিকজ সে দূরে চলে গেছে। এটা তো আমরা ফোর্স দিয়ে বললাম, এটা আবার কি দিয়ে বলা যায়, এনার্জির কনসেপ্ট দিয়ে বলা যায়। কেমন, যখন কাছে আসবে তখন কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কম, তাই না? তো জিপি যদি কম হয় তো তাহলে এনার্জিটা কোন ফর্মে আছে, কাইনেটিক এনার্জির ফর্মে, মানে কাইনেটিক এনার্জি কি তখন বেশি। বুঝতে পারছো? হ্যাঁ। আর যখন নাকি দূরে সরে যাবে তো তখন কি ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, মানে জিপি বাড়তেছে। তো জিপি যদি বাড়তে হয় তো তাহলে কোন এনার্জিটা কমবে, এখানে কাইনেটিক এনার্জিটা কমে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন কমেট কি দিয়ে বানানো, কমেটের অরবিট দেখতে কেমন, কমেট কোন জায়গায় তাড়াতাড়ি মুভ করে, কোন জায়গায় আস্তে আস্তে মুভ করে, কেন,
এই রিজনিং গুলি আমাদের জানা লাগবে, বিকজ এইগুলা রিলেটেড কোয়েশ্চেন আমাদের খুবই খুবই কম। এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, যে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা আমরা কি বলি, যে পার ইউনিট ম্যাস, যে প্রতি 1 কেজি ম্যাসকে কত ফোর্স দিয়ে কোন একটা প্ল্যানেট অ্যাট্রাক্ট করে বেসিক্যালি, তো ওই জিনিসটাকে আমরা কি বলি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্যাট প্ল্যানেট অর ফর দ্যাট স্যাটেলাইট, যেটাই বলো যে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হলো 10 নিউটন পার কেজি, এটা এ লেভেলসে উঠে পড়বা 9.81, আর মুনের হলো কত 1.6 নিউটন পার কেজি। ঠিক আছে, তো এখন এই ব্যাপারগুলি কেন, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এই দুটা জিনিসের উপরে, কি কি, ম্যাস যত বেশি হবে তার ফিল্ড স্ট্রেংথ তত বেশি, কিন্তু ওই ম্যাসের সেন্টার থেকে তুমি যত দূরে সরে যাবে তত কি হবে, ডিস্টেন্স বেড়ে গেলে ফোর্স কমে যাবে না নিদিতা? তো তাহলে পরে আরেকটা জিনিস কি, যে রেডিয়াস, যে রেডিয়াস অফ দা প্ল্যানেট যত বেশি হবে তত কি হবে, ফোর্সটা কম হবে, আর প্ল্যানেটের ম্যাস যত বেশি হবে তত কি হবে, ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা বেশি। তো এই ব্যাপারটাই এখানে মধ্যে কম্পেয়ার করছে, দেখো যে আর্থের সাথে কম্পেয়ার করে বাকিগুলার ফিল্ড স্ট্রেংথ গুলা দিছে, যে দেখো আর্থের থেকে ম্যাস কম কিন্তু ডায়ামিটারও আর্থের থেকে কম, সো ওভারঅল তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা অলমোস্ট আর্থের কাছাকাছি। এরপরে দেখো আর্থের থেকে ম্যাসও কম ডায়ামিটারও কম, কিন্তু এখানে তোমার ম্যাসটা এত বেশি কম, তো এর জন্য কি হয়েছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা আর্থের থেকে সিগনিফিকেন্টলি কম আসে। কিন্তু জুপিটারের জন্য দেখো যে জুপিটারের ম্যাস কি আর্থের থেকে কত টাইমস বেশি, 320 টাইমস লার্জার। ঠিক আছে, তো ম্যাস এত এত বেশি, বাট স্টিল গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা মাত্র কত টাইমস বেশি হইতেছে, 2.3 টাইমস, তাই না? যে আর্থের ফিল্ড স্ট্রেংথ হলো 10 আর জুপিটারের ফিল্ড স্ট্রেংথ হলো 23, সো তাহলে পরে ম্যাস 320 টাইমস বেশি, কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা মাত্র 2.3 টাইমস বেশি। এই ব্যাপারটার রিজনটা কি? এটা রিজনটা হলো দ্য ভেরি লার্জ রেডিয়াস অফ জুপিটার প্ল্যানেট। বুঝতে পারছো নিদিতা, যে জুপিটারের ম্যাস অনেক 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 হাই, কিন্তু তার ডায়ামিটারটা বা তার রেডিয়াসটাও কি অনেক বড়। তো রেডিয়াস যদি বেশি হয় ওইদিকে আবার কি করে ফেলছে, তার ফিল্ড স্ট্রেংথটাকে কমায় ফেলছে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। তো তাহলে পরে এইটা হলো ব্যাপার, যে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে। ম্যাস বেশি হলে তো ফিল্ড স্ট্রেংথ বেশি হবে, ইয়েস, বাট আরেকটা ব্যাপার চলে আসে কি, যে ওই প্ল্যানেটের বা ওই স্যাটেলাইটের রেডিয়াস কত, রেডিয়াস যদি আবার বেশি হয়ে যায় তখন আবার কি হবে, ইট উইল ডিক্রিজ দ্য ফিল্ড স্ট্রেংথ। আচ্ছা, নাও ফাইনালি আমাদের এই ক্যালকুলেশন, কি ক্যালকুলেশন, যে কোন একটা অবজেক্ট যদি একটা সার্কুলার পাথে মুভ করে, সে যে একটা কমপ্লিট সার্কেল কভার করলো, একটা কমপ্লিট সার্কেল কভার করা মানে কতটুকু ডিসটেন্স কভার করা, সারকামফারেন্স সমান ডিসটেন্স নাকি? হুম, এখন এই সারকামফারেন্সের ফর্মুলা কি, 2 পাই আর, আর একটা কমপ্লিট অরবিট করতে যে সময় নেয় ওই টাইমটাকে আমরা কি বলি, টাইম পিরিয়ড নাকি? হুম, হুম, তো তাহলে ডিসটেন্স কভারড ডিভাইডেড বাই টাইম টেকেন, এটাকে আমরা কি বলি, ভেলোসিটি বলি না বা স্পিড বলি না? হ্যাঁ, তো তাহলে পরে স্পিড, যে এটা হলো আমাদের মোর স্পেসিফিক্যালি অরবিটাল স্পিড, অরবিটাল স্পিডের ফর্মুলা কি, সারকামফারেন্স ডিভাইডেড বাই টাইম পিরিয়ড অর 2 পাই আর ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। বুঝতে পারছো? হুম, আচ্ছা, তো এখন এখার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। কি ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, যে যখন নাকি আর্থের অ্যাবাউটে কোন একটা স্যাটেলাইটের অরবিটাল স্পিড বের করতে দিবে, তখন একটা জায়গায় অনেকজন স্টুডেন্ট ধরা খায়। কেমন জিনিস, যে বলছে আর্থের সারফেস থেকে একটা সার্টেন ডিসটেন্স দূরে আছে স্যাটেলাইটটা, তো এখন আর্থের সারফেসটা কি আর্থের সেন্টার অফ গ্র্যাভিটি অর সেন্টার অফ দ্য সার্কেল? না, আর্থের সেন্টারটা হলো তোমার সেন্টার অফ দ্য অরবিট।
সো তাহলে পরে আমাদের রেডিয়াসটা কোন জায়গা থেকে কনসিডার করতে হবে? একদম আর্থের সেন্টার থেকে। সো তাহলে যে হাইটের কথা বলে দেয়, তো এই হাইটের সাথে আমরা কি প্লাস করব? এখানে নিদিতা আর্থের রেডিয়াসটা প্লাস করব নাকি? জি নেই। এই জিনিসটা এখানে মধ্যে দেখো, এই এখানে মধ্যে খেয়াল করো কি বলতেছে, যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য স্যাটেলাইট অরবিটিং 200 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ সারফেস। তো তাহলে তোমাকে ডিসটেন্স বলছে কত? 200 কিলোমিটার। তো তাহলে 200 কিলোমিটারটাকে তোমার রেডিয়াস, না। রেডিয়াসটা কত হবে? আর্থের সারফেস থেকে হ্যাঁ 200 কিলোমিটার উপরে, কিন্তু সেন্টার অফ দ্য অরবিটটা কই থেকে শুরু হয়েছে? আর্থের সেন্টার থেকে না? হ্যাঁ তাহলে পরে আমাদের কোন জিনিসটা অ্যাড করা লাগবে অরবিটাল রেডিয়াসের ভ্যালুটা পাওয়ার জন্য? হ্যাঁ এই অরবিটাল রেডিয়াসটা ইজ ইকুয়াল টু কি? এই আর ইটা কি? রেডিয়াস অফ আর্থ। রেডিয়াস অফ আর্থ। আর এই এইচটা কি? আর্থের সারফেস থেকে কতটুকু হাইট উপরে আছে। বুঝা গেছে? হ্যাঁ তো তাহলে পরে যে রেডিয়াস অফ অরবিট অর অরবিটাল রেডিয়াস ইজ ইকুয়াল টু কি? হাইট অ্যাবাভ দ্য সারফেস প্লাস রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। ইন দিস কেস প্ল্যানেটটা কে? আর্থ। সো তাহলে অলওয়েজ এই ব্যাপারটা মেইনটেইন করবা, যে কি জিনিস কি করা লাগবে? উই হ্যাভ টু টেক দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইনটু অ্যাকাউন্ট। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ওকে। সো তাহলে পরে এই ক্যালকুলেশনে আই হোপ কোনো সমস্যা হবে না। সো দিস ওয়াজ চ্যাপ্টার 26। চ্যাপ্টার 26 নিয়ে কোনো কনফিউশন আছে আর? ওই যে এক্সাম্পলে যে 6400 কিলোমিটার দাও না, হুম, ওইটা কি অ্যাকচুয়াল রেডিয়াস? হ্যাঁ, আর্থের রেডিয়াস। এই 6400 কিলোমিটার হলো আর্থের রেডিয়াস, আর 200 কিলোমিটার হলো আর্থের সারফেসের থেকে এতটুকু উপরে। সো তাহলে অরবিটাল রেডিয়াস কত হবে? 200 কিলোমিটার প্লাস 6400 কিলোমিটার। বুঝতে পারছো? হ্যাঁ, সব প্ল্যানেটের রেডিয়াস কি আমাদের মুখস্থ রাখতে হবে? না না, ওগুলা কোশ্চেনে যখন লাগবে তখন দিয়ে দিবে, মুখস্থ করা লাগবে না একটা কিছু। আর্থের টাইম নিতে মনে রাখলে ভালো, এটা জেনারেল নলেজ, যে আর্থের রেডিয়াস কত, 6400 কিলোমিটার। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তারপরে আর কোনোটায় কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে। তো তাহলে এগুলোতে কোনো কনফিউশন না থাকলে দ্যাটস ভেরি গুড। তো ভাইয়া, বলো। ওই যে পেজ নাম্বার 263 তে হচ্ছে এই ওয়েট কমে যায় বেড়ে যায় না, এটা কেন হয়? আচ্ছা, ওয়েট কমে যায় বেড়ে যায়, ব্যাপারটা দেখো। এই যে আমরা কি বলছিলাম, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কিসের কিসের উপরে ডিপেন্ড করে? ম্যাস আর রেডিয়াস। এখন দেখো, তোমার আর্থ তো আসলে একটা কমপ্লিট সার্কেল না, আর্থ একটু এরকম চ্যাপ্টা না? আর্থ তো আসলে এরকম একটু কি চ্যাপ্টা। তো এখন পড়লাম গোল, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সারা জীবন তো পড়লাম গোল। না না, এটা তো আর্থ হলো একটা কমলা লেবুর মতো, যে মাঝের দিক দিয়ে একটু চ্যাপ্টা, উপর দিক থেকে ওরকম চাপ দেওয়া আর কি, যে মাঝের দিক দিয়ে চওড়া। বুঝছো? আর্থের শেপ হলো দেখতে এরকম। ঠিক আছে? তো দেখো, যখন নাকি তুমি ইকুয়েটরে আসো, তো এই ইকুয়েটরের এখানে রেডিয়াসের ভ্যালুটা কি অনেক বড় না? হ্যাঁ সো ইকুয়েটরের এখানে রেডিয়াসের ভ্যালু যদি বেশি হয়, তো তাহলে কি ম্যাস তো ফিক্সড, আর্থের ম্যাস হলো ফিক্সড। সো এখন যেখানে রেডিয়াসটা বেশি, ওখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কি হবে? কম হবে না? হ্যাঁ আর পোলের কাছে এখানে কি রেডিয়াসটা হলো কম, ম্যাস কনস্ট্যান্ট কিন্তু রেডিয়াসটা হলো কম। তো তার মানে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এখানে কি হবে? বেশি হবে। তো তাহলে ওই জায়গাটার মধ্যে আমাদের কি ওয়েটটা বেশি কাজ করবে। বুঝা গেছে? ইকুয়েটরের এদিকে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কম, তো তাহলে ওয়েট কম। আর পোলার রিজিয়নের ওখানে
গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বেশি, তো তার মানে ওয়েট বেশি। হ্যাঁ, এরপরে নাই ভাইয়া। ওকে, তো তাহলে পরে চ্যাপ্টার 27 এ বাকি ভিডিও গুলো দেখে ফেলো, তো ওগুলো নিয়ে আমরা বসবো আবার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তো আমরা এখন ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।